মা বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য এবং ধর্মকে ব্যবহার করে একটি দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলটি নারী সমাজকে হেয় করে ঘরের মাঝে আটকে রাখতে চায়। দুপুরে খুলনার প্রভাত স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। যুব সমাজের জন্য অপমানজনক বেকার ভাতা নয়, সম্মানজনক কাজের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। পরে যশোরে আয়োজিত সমাবেশে অংশ নেন তারেক রহমান। এই সমাবেশে তারেক রহমান নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যশোর থেকে ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করে খুলনা জেলা বিএনপি। 2 দশক পর খুলনার সমাবেশে যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে নারীদের অপমান করা লজ্জাজনক। একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, মায়ের জাতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনগণের চাপে পড়ে আবার মিথ্যাচার করছে। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। তিনি বলেন, নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, নির্বাচনের পর তারা নারীদের অধিকার হরণ করবে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। জনগণের ভোটে বিজয়ী হলে খুলনা নিয়ে যে পরিকল্পনা রয়েছে তাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, নারীদেরও কর্মসংস্থান হয়। সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। শিল্পে সমৃদ্ধ খুলনা অঞ্চলে সমৃদ্ধ হতে চায় বিএনপি। তাই তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি খুলনায় যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে যশোর উপশহর বিরামপুর আদর্শ সরকারি স্কুল ময়দানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভোট কারচুপি রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে, ভোট গণনা করতে দেরি হবে। এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? ইউসুফ আলী, মাই টিভি, যশোর। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে একটি দল চোখের সর্ষে ফুল দেখা শুরু করেছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে নির্বাচনী জনসভায় তিনি ভবিষ্যতে যে কোনো মূল্যে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, আগামী 13 তারিখ থেকে নতুন বাংলাদেশের উদয় হবে। পরে আরও 2টি জনসভায় অংশ নেন ডক্টর শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতৃত্ব। চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দিতে সকালে কক্সবাজার পৌঁছান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 12:15টার দিকে মহেশখালীতে আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে হ্যাঁর বিপক্ষে যারা যাবে তারা পুরনো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমির বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে, তবে জনগণের ভোটের মধ্য দিয়ে 13 ফেব্রুয়ারি একটি নতুন বাংলাদেশের উদয় হবে। আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি।
যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আর বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামাত আমির। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান? ঐক্যবদ্ধ বাংলাদেশ চান? তাহলে আসুন ইনশাআল্লাহ 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন। পরে কক্সবাজার বাহারছড়া গোলচত্বর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, যার যোগ্যতা আছে সেই দেশের সেবক হবে। এ সময় গণভোটে হ্যাঁ দিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। দুটি ভোট, প্রথমটা কি ভোট? হ্যাঁ ভোট। প্রথমটা কি ভোট? কিসের পক্ষে? হ্যাঁ। জুলাই আকাঙ্ক্ষার পক্ষে। হ্যাঁ। জুলাই যে আকাঙ্ক্ষা ধারণ করে তাকে সম্মান করার নাম হচ্ছে হ্যাঁ। এরপর চট্টগ্রামের লোহাগড়ায় সমাবেশে যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা অপরিসীম। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা চলবে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আমরা জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে বেইমানি করব না। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমাদের জীবনের মতো জীবন দেব, কিন্তু জুলাই কাউকে আমরা দেব না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ময়মনসিংহ সফরে আসছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার সফরকে ঘিরে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত ইসলামী। নগরীর সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ। দুপুর 12টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। নেতাকর্মীরা জানান, সার্কিট হাউস মাঠে জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এই জনসভা শেষ করে ফুলবাড়িয়ায় আরেকটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে জামায়াত ইসলামীর আমিরের। এরপর তিনি যোগ দেবেন গাজীপুরের সমাবেশে। আমাদের প্রস্তুতি সেজে কাজ আপনারা দেখতেছেন প্রায় শেষের দিকে। পাশাপাশি হচ্ছে যে আমাদের সভা সমাবেশ মিছিল আমিরের জামাতকে স্বাগত জানিয়ে আজকে মাইকিং করা হবে সারা শহরে। গতকালকে মাইকিং করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো। সদর উপজেলার থেকে বাহিরের থেকে লোক আসতে হবে কথা, তবে বাহিরে ওই উপজেলাগুলির যারা নমিনি সামনে আগামী নির্বাচনের প্রার্থী ওনারা আসবে। দর্শক, সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো নির্বাচন সামনে রেখে মাওয়া এলাকায় প্রচারণা কেমন দেখছেন আপনি, সে চিত্র আমাদের জানাবেন। নির্বাচন উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। আজকে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া বাজার। এই মাওয়া বাজার মুন্সিগঞ্জ 2 আসনের এখানে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার কর্মী সমর্থকরা। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তারা স্লোগানে মুখরিত করছে এবং তারা এখানে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে তারা সেখানে লিফলেট বিতরণ করছেন এবং ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা যে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছে তাদেরকে সেই প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বিএনপির পক্ষে এবং বিভিন্ন পথচারীদের এবং দোকানে বসে তারা লিফলেট বিতরণ করছেন এবং ধানের শীষের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা যায় সেই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন আসলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি আসে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা চলে। যদিও এখন শীতকাল, কনকনে শীতকে উপেক্ষা করে তারা গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাবেন এমনটি ধারণা করা হচ্ছে। এখানে যে মুন্সিগঞ্জে যে 2 আসনটি রয়েছে এই 2 আসনে বেশ বিএনপি এবং জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছে, তারাও কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছে। আমরা এই মুহূর্তে মাওয়া বাজারে পেয়ে গেছি বিএনপির একটি মিছিল, যেখানে তারা
নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য তাদের যেটি যারা ভোট চাচ্ছেন জনগণের কাছে গিয়ে তাদের দাবি হলো যে যাতে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং আগামীতে যাতে সরকার গঠন করতে পারে সেজন্য তারা বিএনপিকে সর্বাধিক ভোট দিয়ে নির্বাচিত করে যাতে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে সেই প্রচেষ্টাই তারা চালাচ্ছেন। ফৌজিয়া, মাওয়া ঘাট থেকে মাওয়া যে বাজারে যে প্রচারণা চলছে সেই প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফৌজিয়া, ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। যদি জামায়াতের আমির নারীদের নিয়ে মন্তব্য করে থাকেন তাহলে তা ঠিক হয়নি। সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের ঢোলারহাট বাজার নির্বাচনী সভায় এসে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, জাতি আর পিছনে যেতে চায় না, নারী পুরুষের সমান অধিকার নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টা বেশি কাজ করতে পারবে না, খাবে কি? এরা জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে দিবে। বাসযোগ্য রাজধানী করতে এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সেক্টরগুলোতে টেকসই পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বনানী DOHS খেলার মাঠ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত চায়ের আড্ডায় অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বনানীর DOHS খেলার মাঠ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজন করে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের। পরন্তু বিকেলে তারুণ্যের আড্ডায় মুখর হয়ে ওঠে ভেন্যু, আর তাতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। জিয়া পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি উদীয়মান এই আইনজীবী প্রত্যেক টেবিলে ঘুরে ঘুরে শোনেন রাজধানী ঢাকার সংকট নিয়ে নানাবিধ গল্প। একই সাথে সংকট থেকে উত্তরণের পথও বাতলান সবাই মিলেই। শুধু হাঁটার জন্য পার্ক না, হয়তোবা কমিউনিটি সেন্টার্স, হয়তোবা লার্নিং সেন্টার, বিভিন্ন মানুষের যদি আসতে পারে ওই জিনিস, মানে ওই এলাকাগুলোকে একটু মানে কমিউনিটি ফ্যামিলি বেসড যদি হয়, তখন কিন্তু মানে সবাই যদি ঘুরফির করে ওই এলাকাতে, তখন কিন্তু এরকম জিনিস হয়তো লাইব্রেরি আসবে। এক্স্যাক্টলি। আগামী প্রজন্মের জন্য শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে পরবর্তী সরকারের করণীয় নিয়েও মতামত ছিল আড্ডায়। বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে দমায় দেওয়া। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ সহ সাইবার সচেতনতা বাড়াতেও অংশগ্রহণকারীদের কাছে নিজের মতামত তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমান দম্পতির কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাইবার বুলিংটা হচ্ছে এরকম মহিলাদেরকে, নারীদেরকে যখনই কিছু মত প্রকাশ করা হয় নিচু দেখানোর জন্য, তাহলে শাটিং দেম আউট পাবলিক লাইফ থেকে, ওরকম পাবলিক এরিয়া থেকে কিছু না বলার। আর আপনি যে বললেন চাকরির মধ্যেও যখন ওরকম ছোট করানো হয়, একই জিনিস কিন্তু ওদের জিনিসটা, ওদের মানে ক্যারিয়ার পাথটাকে আরো কঠিন করা হয়, তাহলে ওরকম ঠেলে 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 একদম মানে কোনো অ্যাক্সেস দেওয়া হয় না। তো মহিলাদেরকে যে পাবলিক লাইফ থেকে একদম সরানো হচ্ছে থ্রু বুলিং, থ্রু হ্যারাসমেন্ট, এটা চাচ্ছেন আমরা। একটা মানে অর্গানিজমের মতো তো ঢাকা, তাই না? সো অর্গানিজমটা ঠিক মতো যদি একটু দেখাশোনা না করা হয়, এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান আড্ডায় অংশগ্রহণকারীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রশাসনিক নিরপেক্ষতা, বিএনপির বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানান এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহা জানান, ইতিমধ্যে প্রশাসন একটি দলের পক্ষ নিচ্ছে যা নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে কমিশন আশ্বাস দিলেও এনসিপি সন্তুষ্ট নয় বলেও জানান তিনি। একটা পক্ষ থেকে হামলাগুলোর ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে।
তো যখন এরকম ঘটে যায় তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে না সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়। হামলা ঘটে যাচ্ছে 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তারপরে যদি কেউ গ্রেফতার না হয়ে থাকে সেখানে আসলে আশ্বাসের কোনো ভ্যালু থাকে না। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সকালে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। এর আগে ঢাকা 11 আসনে 12 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ কোনো পক্ষপাতিত্ব করছে না দাবি করে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সোমবার বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। বরিশাল শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা জাতীয় সংসদ নির্বাচনের নানা চ্যালেঞ্জ, সমস্যা ও তাদের চাহিদা তুলে ধরেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পুরা বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী, এমন মন্তব্য করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হয়নি আশঙ্কার কথা জানায় টিআইবি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এক গবেষণা প্রতিবেদন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় প্রশাসনে দলের প্রভাব ও দখলের প্রবণতা নিয়ে কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনটি ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যতটুকু মজবুত বা শক্তিশালী হতে পারত ততটুকু হয়নি, এবং এই যে ভিত্তিটা তৈরি হয়েছে এর উপর নির্ভর করে রাষ্ট্র সংস্কারের বাস্তব সফল অর্জনের পথে ইতিমধ্যে আমরা বহুমুখী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। জুলাই সনদ দুর্বল হয়েছে, এর বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি, এবং সেই ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভিষ্ট, জনগণের কাছে সরকারের জবাবদিহি, অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সহিংসতা ও হত্যার ঘটনার এক পরিসংখ্যান টেনে ত্রয়োদশ নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথা জানান ইফতেখারুজ্জামান। যদি মব সন্ত্রাস যথাযথ নিয়ন্ত্রিত না হয় তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে, সেখানেও কিন্তু শুধুমাত্র দলীয় কর্মী অংশগ্রহণ করছেন সেটি নয়, এটি দেখার বিষয়। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো অনেক কিছুই দাবি করে, অনেক তথ্য তাদের কাছে আছে, তারা যদি সেগুলো অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে। গণ অভ্যুত্থান পরবর্তী সাংবাদিক চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, বর্তমান প্রেক্ষাপটে এক প্রকার ঝুঁকির মুখে পড়েছে গণমাধ্যমের নিরাপত্তাও। মিডিয়া স্বাধীনতার পাশাপাশি পেশাদারিত্বের সাথে কাজ করুক, নিরাপত্তার সাথে কাজ করুক, এই চিন্তা ভাবনা বর্তমান সরকার আসলে ধারণ করেছেন কেন সেই প্রশ্ন তারা দিতে পারবে। আমি মনে করি যে ধারণ করেও থাকেন সেটা চর্চা করতে পারেননি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ মামলায় ২ বছর করে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল ঘোষণা করা হয়েছে। রায় রাজুক সদস্য খুরশিদ আলমের ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অন্যান্য আসামি যারা আছেন তাদের প্রত্যেককে ২ মামলায় ১০ বছরের করে কারাদণ্ড এবং ১ লক্ষ করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড। এবং এই মামলায় একমাত্র আত্মসমর্পণকৃত আসামি মোহাম্মদ খুরশিদ আলমকে আদালত ২ মামলায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছে। ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের। শিশু গৃহকর্মীকে ৮৫ কায়দায় নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দিনগত গভীর রাতে উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি ছাড়াও বাসার অন্য ২ গৃহকর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ মূল্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এলপিজির পাশাপাশি নির্ধারণ করা হয়েছে অটো গ্যাসের দামও। চলতি মাসের জন্য প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটো গ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো ৮ ঘন্টার কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। এখনও সরকার দাবি না মানায় মঙ্গলবার থেকে ২৪ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আগ্রাবাদে কালো পতাকা মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। পরে বন্দর ভবন চত্বরে শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, ষড়যন্ত্রমূলকভাবে এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়া হচ্ছে। বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, দেশের জন্য যেটি মঙ্গলজনক নৌ পরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে। নির্বাচন এবং রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে বলেও অভিযোগ করেন নৌ পরিবহন উপদেষ্টা। পোর্টেরই কর্মচারী এখন পর্যন্ত আপনারা যে বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছি নাই। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যে ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। শিশু গৃহকর্মীকে ৮৫ কায়দায় নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দিনগত গভীর রাতে উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি ছাড়াও বাসার অন্য ২ গৃহকর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা থেকে 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ মূল্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এলপিজির পাশাপাশি নির্ধারণ করা হয়েছে অটো গ্যাসের দামও। চলতি মাসের জন্য প্রতি লিটার অটো গ্যাসের দাম 59 টাকা 80 পয়সা থেকে বাড়িয়ে 62 টাকা 14 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটো গ্যাসের দাম 2 টাকা 48 পয়সা বাড়িয়ে 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো 8 ঘন্টার কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। এখনও সরকার দাবি না মানায় মঙ্গলবার থেকে 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আগ্রাবাদে কালো পতাকা মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। পরে বন্দর ভবন চত্বরে শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, ষড়যন্ত্রমূলকভাবে এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়া হচ্ছে। বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, দেশের জন্য যেটি মঙ্গলজনক নৌ পরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে। নির্বাচন এবং রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে বলেও অভিযোগ করেন নৌ পরিবহন উপদেষ্টা। পোর্টেরই কর্মচারী এখন পর্যন্ত আপনারা যে বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছি নাই। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যে ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। দর্শকের পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার 50 বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ কার্যক্ষমতা টেকসই ও পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। 1968 সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনি ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম নুরুল আলম রেজভি এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। উল্লেখ্য, এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের। কাপ্পা কম্প্রেসরের কম্প্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানা উৎপাদন লাইনের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ। কম্প্রেসর উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে নিজস্ব চাহিদা মিটিয়ে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কুচাই লামা এলাকায় মানব পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রানজিট প্রিমিসে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পরাচক্রের সিন্ডিকেটকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ জেআইএম। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সোমবার পরিচালিত এই অভিযানে বাংলাদেশি নারী পুরুষ সহ মোট 22 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক মানব পাচারের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। পাশাপাশি পাচারের শিকার 20 জন বিদেশি নাগরিককেও হেফাজতে নেওয়া হয়েছে।
তারা প্রতিবেশী একটি দেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে দক্ষিণাঞ্চল ও ক্লাং ভ্যালির বিভিন্ন এলাকায় যাওয়ার অপেক্ষা ছিল। আটক ব্যক্তিদের বয়স 18 থেকে 49 বছরের মধ্যে।